রাত্রে সেই হৃদয় ঝাঁঝরা করা কথাগুলো শুনেও কোনো রকমে হজম করলো। নিভ্রান ড্রিঙ্ক করেছে, হালকা গন্ধ পাওয়া যাচ্ছে, কথাবার্তাও তেমন ঘোলাটে ভাব। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল সে। নিভ্রানের এক পা কোলের ওপর তুলে নিয়ে নিশ্চিত হাতে ছোট্ট টেবিলের ড্রয়ারটা খুলে ফার্স্ট এইড বক্স বের করলো। তুলো বের করতে নিভ্রান তাচ্ছিল্য করে হাসলো, খাপছাড়াভাবে বলল, বাদ দিন তো এসব। কত শত রক্তকরণ হচ্ছে, অথচ আপনি টেরও পাচ্ছেন না। রাত্রি ধরা গলায় বলল। চুপ করে থাকুন, আমি বলেছি আমার জন্য রক্তাক্ত হতে। নিভ্রান চুপ করলো। রাত্রি দু পায়ে ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো, সাবধানে পা ফেলে দরজা পর্যন্ত গিয়ে লাইট নিভিয়ে ফিরে এলো। মাথার বালিশ ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান তো একটু। নিভ্রান শুলো ঠিক, কিন্তু পরক্ষণে হালকা তেজিন গলায় বলল, আমি ঘুমালে আপনি চলে যাবেন তাই না? নিশা জোর করে নিয়ে এসেছে আপনাকে। থাক আর থাকা লাগবে না, আমি ঠিক আছি। আপনি চলে যান, নিশাদকে বললেই আপনাকে নামিয়ে দিয়ে আসবে। কোথাও যাব না আমি। দৃঢ় কণ্ঠে কথাটা বললেও অজান্তে চোখ ঝাপসা হয়ে গেল রাত্রির। টপ টপ করে পানিও গড়ালো কয়েক ফোঁটা। নিভ্রানের বুকের ওপর পড়লো সেই পানি। রাত্রি ঠোঁট কামড়ে ধরল, কান্নার শব্দ যেন নিভ্রান না শোনে, কোনোভাবেই না। সেভাবে দ্রুত গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে নিভ্রানের মাথার কাছে বসলো সে। বাইরে আজও বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি। নিভ্রান এক দৃষ্টে চেয়ে থাকলো ব্যালকনির কাছের দরজার দিকে। বৃষ্টির জল কাছে এসে বাড়ি খাচ্ছে, তারপর বক্ররেখায় এলোমেলো হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ মত্তের মতো চেয়ে এসে আবিষ্ট স্বরে বলল, কাজটা সরিয়ে দিন রাত, ঘরে বৃষ্টি আসুক। এক রাতে এই বৃষ্টির সাথেই প্রেম এসেছিল, এবার না হয় একটু ভালোবাসাও আসুক, ভালোবাসার মানুষটাও আসুক। হালকা শব্দে কাজটা সরিয়ে দিতে দমকা বাতাসে ভেসে বেড়ানো বৃষ্টির শীতল পানি ছুঁয়ে গেল রাত্রির শুকনো চোখ মুখ। প্রতিটি ধুলো কণায় প্রেমের বার্তা নিয়ে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল মিষ্টি হিমেল হাওয়া। শিরশির করে উঠল শরীরের লোমকূপগুলো। ঘরে এসি চলছে, তার উপর এমন ঠান্ডা পরিবেশ। দাঁত কেঁপে উঠল রাত্রির। এত ঠান্ডায় থাকা যায় নাকি? দৈবাত উড়তে থাকা পর্দাগুলো একপাশে চাপিয়ে দিয়ে পেছনে ফিরতেই বিষম খেল সে। নিভ্রান শোয়া থেকে উঠে শটান বসে আছে, বশীভূত দৃষ্টি ঘুরছে তারই সর্বাঙ্গে। রাত্রি বিব্রত বোধ করল। লজ্জিত ফঙ্কিতে গায়ের ওড়না টেনে টুনে ঠিক করতে করতে বলল, উঠলেন যে? উত্তর আসলো না। জড়সড় হয়ে কাছাকাছি এসে দাঁড়ালো রাত্রি। নিভ্রান একবার পলক ফেলল। রাত্রির হাত টেনে তাকে মুখ বরাবর বসিয়ে দিল। মাথা নুইয়ে ফেলল রাত্রি। লোকটা বোধহয় হুঁশে নেই। সামনে বসায় মদের গন্ধটা বেশ ভালো করেই পাওয়া যাচ্ছে। নিভ্রান আলতো করে হাত রাখলো তার গালে। মুখ ক্রমশ এগিয়ে খুব নিকটে এসে বলল, ওড়না ঠিক করছেন কেন? লজ্জা লাগছে? রাত্রি অস্পষ্ট আওয়াজ করল। নিভ্রান তার উত্তরের অপেক্ষা করল না, ধীর গলায় বলল, মেয়েরা কখন লজ্জা পায় জানেন? সব চাহনি কিন্তু তাদের লজ্জা দিতে পারে না। যখন মেয়েটা বোঝে যে অপর পাশের মানুষটা তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছে, ওই চোখে অন্য ভাষা আছে, তখনই তাদের দৃষ্টি নেমে যায়, মাথা ঝুঁকে যায়, ঠোঁট কেঁপে ওঠে, ঠিক আপনার মতন। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি আপনার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছি, তাই না? রাত্রির সারা শরীরে কেউ যেন দাও দাও করে আগুন ধরিয়ে দিল। কী সব অলুক্ষণে কথাবার্তা, কি অদ্ভুত শিহরণ! হৃৎপিণ্ডের কম্পন কমছে না কিছুতেই। নিভ্রান দূরত্ব বিনাশ করল। সর্বোত্তম নিকটে এসে রাত্রির ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বোলালো। ক্ষণিকেই চমকে উঠল রাত্রি। লোকটা কি এখনই ভয়ানক কিছু করে ফেলবে? চোখ তুলে তাকালো সে। লোকটার দৃষ্টি তার পাতলা ঠোঁট জুড়ে। নিভ্রানের ঠোঁটের এক কোণ প্রসারিত হলো খানিকটা। রাত্রি হাত মুঠো করে ফেলল। ভীত কণ্ঠে বলে উঠল, না। কিছুক্ষণ কেটে গেল সেইভাবেই। মুখের ওপর আশ্রে পড়া নিঃশ্বাসের তীব্রতা কমে আসতেই ধীর গতিতে বুঝে ফেলার চোখ মেলল সে। নিভ্রান তখন স্বাভাবিক দূরত্বে আছে, তবে হাতটা লেপ্টে আছে গালের ওপরই। রাত্রি ফাঁকা ঢোক গিলল। নিভ্রান তার কপালের ওপর অবিন্যস্তভাবে উড়তে থাকা চুল কানের পিছে গুজে দিতে দিতে ভারী গলায় বলল, আমি মাতাল নই রাত, ভয় পাবেন না। রাত্রি একটু সহজ হলো। নিভ্রানের চোখের দিকে চেয়ে আমতা আমতা করে বলল, ভয় পাচ্ছি না, কিন্তু আপনি এসব খেয়েছেন কেন? আপনাকে তো কখনো সিগারেটটাও ছুঁতে দেখিনি। নিভ্রান স্নান হাসল, গাল থেকে হাত সরিয়ে বলল, আপনি তো কত কিছুই দেখেননি। এই যে আমি মৃতপ্রায় হয়ে কাতরাচ্ছিলাম শুধু একটাবার আপনার দেখা পাওয়ার জন্য, আর আপনি পরশুদিন কি করলেন? গমগমে গলায় বললেন চলে যান। জানেন
আমার কেমন লেগেছিল? আচ্ছা বলেন তো, এই নরম পাথরটাকে আমি কেন ভালোবাসতে গেলাম? রাত্রি দৃষ্টি লুকানোর চেষ্টা করে বলল, আপনি ঘুমাবেন না? আপনি সত্যি চলে যাবেন না তো? নিফরানের সন্দেহজনক প্রশ্ন। রাত্রি দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ ধরে সে ঘরে ঢুকেছে, বাইরের সবাই না জানি কি ভাবছে, এই বিষয়ে কিছু বলতেও পারছে না। নিভ্রান রেগে যেতে পারে। এত কিছু না বলে স্ত্রীও। নিভ্রান ঘুমালে অন্তত বের তো হওয়া যাবে ঘর থেকে। নিভ্রানকে জোরপূর্বক শুইয়ে দিল সে। মাথার কাছে বসে চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে দিতে বলল, কোথাও যাব না, আপনি চোখ বন্ধ করুন। নিভ্রান চোখ বন্ধ করল। সময় কেটে গেল অনেকক্ষণ। ভোর তখন 4টে। নিভ্রান ঘুমিয়েছে একটু আগেই। রাতের এক হাত তার আঙুলের ভাঁজে ভাঁজে নিবদ্ধ, অন্য হাত তখনও অবিশ্রাম বিলি কেটে যাচ্ছে চুলের মাঝে। নিভ্রানের ঘুম আরও একটু গভীর হতেই খুব সাবধানে হাতটা ছাড়িয়ে নেয় রাত্রি। মাথা থেকে হাত সরিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায়। ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেয়। ঘর অন্ধকারে ছেয়ে যায়। ফার্স্ট এড বক্সটা এখনো বিছানায় আছে। রক্তমাখা তুলোগুলো পড়ে আছে টেবিলে। কোনো রকমে পা ফেলে ড্রয়ার খুলে বক্সটা জায়গা মতো ঢুকিয়ে রাখে সে। তুলোগুলো হাতড়িয়ে হাতড়িয়ে একপাশে জড়ো করে রাখে। একটা দীর্ঘ হতাশ শ্বাস বেরিয়ে আসে। কম চেষ্টা তো করলো না লোকটার পাগলামি কমানোর জন্য। আর কী বা করার আছে তার? ড্রয়িং রুমে তখন নিশাত আর নাহিদা। নওশাদ সাহেব ঘরে চলে গেছেন। নাহিদার চোখে ঘুম নেই। নিশাত একটু একটু ঢুলছে। রাত্রি বেরিয়ে এলো। সাথে সাথেই দু জোড়া চোখ উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। গলা নামিয়ে কোনো রকমে বলল, উনি ঘুমিয়েছেন। নিশাতের চোখে মুখে স্বস্তি খেলে গেল। নিজে নিজেই বিড়বিড় করলো সে। যাক, অবশেষে বাঘিনীর থাবায় বাঘ শান্ত হয়েছে। রাত্রি বুঝতে পারল না সে কি করবে। এখানে বসবে নাকি চলে যাবে। নাইদার সাথে এখানে বসতেও ইচ্ছা করছে না। আবার নিভ্রানকে বলেছে সে কোথাও যাবে না। তার ভাবনার মাঝেই নাহিদা গলা ছাড়লেন। নিচু গলায় বললেন, তুমি এখানেই থাকো, ঘুম ভেঙে তোমাকে না দেখলে আবার রেগে যাবে। নাহিদার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি রাত্রি। এই উদ্ভট মহিলার এহেন মিষ্টি ভাষা তার হজম হচ্ছে না। বসবে নাকি না দোটানার মাঝেই নিশাত লম্বা হাই তুলে সোফায় গা এলিয়ে দিতে দিতে বলল, আমি এখন আপনাকে দিয়ে আসতে পারবো না আপু, ঘুম পাচ্ছে, আপনি বসুন তো। অগত্যা বসতেই হলো তাকে। নাহিদা যেখানে বসেছে সেই সোফার এক কোণেই চেপে বসল সে। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। খানিক বাদে নাহিদা মিনমিন করে বলল, ও সারাদিন কিছু খায়নি, কোথা থেকে যেন ওই ছাইপাশ খেয়ে এসেছে। রাতে ফিরেও খায়নি, সকালে উঠলে যদি না খেতে চায় তবে তুমি একটু খাইয়ে দিয়ে যেও, তোমার কথা ফেলবে না। রাত্রি থতমতো খেয়ে মাথা নাড়ল শুধু। নাহিদার সাথে কথা বলার রুচি হচ্ছে না। আবার মহিলার অসহায় মলিন চেহারা দেখে মায়া হচ্ছে। মাথার ব্যান্ডেজ রহস্যটা জানতে ইচ্ছে করছে খুব। এটাও কি নিভ্রানের দ্বারা হয়েছে? হয়তোবা হ্যাঁ। লোকটা আর কি কি অঘটন ঘটিয়েছে কে জানে। নিশাত মিটিমিটি হাসছে। রাত্রির দৃষ্টি আড়ালো না। নিভ্রান যত শান্ত, এই ছেলে ততই চঞ্চল। সকাল সকালে ঘুম ভাঙল নিভ্রানের। চোখের পাতায় কেউ যেন 10 টনের পাথর রেখে দিয়েছে। মাথায় ঝিমঝিম অনুভূতি। দু হাতে কপাল চেপে টলতে টলতে উঠে বসল সে। আশেপাশে রাত নেই। মেয়েটা ঠিকই চলে গিয়েছে। হ্যাঁ, রাত শুনবে তার আবদার। চরম অবাধ্য মেয়ে। পায়ে হালকা ব্যথা হচ্ছে, তবু বিছানা থেকে নেমে শটান দাঁড়িয়ে গেল নিফরান। টেনে দেওয়া পর্দা দেখে একটু গলে গেলেও পাহাড় সমান অভিমানের ভিড়ে সেই খুশিটা নিমেষে যেন পিষ্ট হয়ে গেল। এলোমেলোভাবে সোজা ওয়াশরুমে ঢুকল সে। মুখের উটকো গন্ধটা এখন নিজেরই সহ্য হচ্ছে না। এই দুর্গন্ধ নিয়ে সে রাতের এত কাছে ছিল ভাবতেই লজ্জা লাগছে। মেয়েটা না জানি কী সব ভেবে বসে আছেন। সব সময় তো এক ধাপ বেশি বোঝে। ফ্রেশ হয়ে চোখ মুখ না মুছেই পায়ে স্যান্ডেল দিয়ে ঘরের দরজা খুলল নিফরান। মেয়েটাকে কি ঠিকঠাক পৌঁছে দিয়েছে নাকি খোঁজ নিতে হবে? তো ফ্লোরে কাছের টুকরোদের পসরা বসেছে যেন, সব ছড়িয়ে আছে। শান্ত দৃষ্টিতে ড্রয়িং রুমে চোখ বোলাতেই সবিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। এ কি দেখছে? রাত্রি তার মায়ের কোলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হতবিহ্বল গোছেই সামনে এগোলো সে। নাইদা ঘুমাচ্ছি সোফায়, পিছের দিকে মাথা দিয়ে, আর রাত্রি তার কোলের ওপর মাথা রেখে সোফায় পা ভাঁজ করে কাত হয়ে শুয়ে আছে। নাইদার এক হাত রাখা রাত্রির কপালের ওপর। অজান্তেই ঠোঁটে একটা গাঢ় হাসি চলে এলো নিফরানের। আরও কিছুক্ষণ একাধারে রাত্রি আর নাহিদাকে পর্যবেক্ষণ করলো সে।
বিস্মিত ভাবটা একটু কেটে যেতেই ঘাড় ফিরিয়ে দেখল পাশের সোফায় উল্টো হয়ে গভীর ঘুম দিয়েছে নিশাত। নিফরান নিঃশব্দে নিষেধের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় আলতো করে চাটি মারতেই হুড়মুড় করে উঠে গেল নিশাত। নিভ্রানকে শটান দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই একটু ভরকে গেল। বেগতিক কণ্ঠে বলল, কি সমস্যা? আমার মাথাও ফাটিয়ে দিবি নাকি? নিভ্রান ধ্যান দিল না তার বেসামাল কথাবার্তায়। তার ভাই এমনই। একটু থেমে রাত্রের দিকে ইশারা করলো সে। বলল, সব কি? ও এখানে ঘুমিয়েছে কেন? নিশাত ঘাড় উঁচিয়ে দেখল। দৃশ্যটা দেখে নিতেই দুই ভ্রু উঁচু করে বিস্ময় প্রকাশ করলো। তারপর আবারও ঘুমের ভান করে বলল, আমি জানি না কিছু। এসব আমার ঘুমানোর পরে হয়েছে হয়তো। তোর তো খুশি হওয়া উচিত। এখন যা, পাগলামি না করে বিয়ে করে ফেল, তারপর শান্তিতে থাকতে দে। বলে একটু থামলো সে। তারপর দ্বিগুণ ভান ধরে বলল, তুই তো 7 দিনেও পারলি না, আর আমি এক রাতে কিভাবে নিয়ে আসলাম দেখলি? নিভ্রান মনে মনে হাসল। রাত্রির ঘুমন্ত চেহারার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে স্বগোক্তি করল, সবার সাথেই নরম, শুধু আমার বেলাতেই রাজ্যের যত সমস্যা এসে জুড়ে যায়। বাড়ি জুড়ে গম্ভীর নিস্তব্ধতা। এয়ার কন্ডিশনের হালকা ভনভনে আওয়াজটা কানে আসছে শুধু। কপালের ক্ষতটায় একটা সরু চিনচিনে অনুভূতি হতেই ঘুম ভেঙে গেল নাহিদার। চোখ কুঁচকে ব্যথাটা সহ্য করার চেষ্টা করলো। মুহূর্তেই অদম্য বিষাদের ধারালো দংশনে কেঁদে উঠল মাতৃসুলভ নরম মনটা। বাসনাহীন ছোঁয়ায় ব্যান্ডেজটার ওপর আঙুল বোলালো সে। গতকাল রাত্রিকে নিয়ে একটু বেশি ভুলে ফেলেছিল, তাই হয়তো নিভ্রানের থেকে এটাই প্রাপ্য ছিল তার। নিজের যাচ্ছে তাই ব্যবহারের কথা ভেবে নির্মম কলুষিত একটা শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। হেলানো মাথা সোজা করলেন নাহিদা। রাত্রি তখনও চুপটি করে ঘুমিয়ে আছে কোলের মাঝখানটায়। সেই নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি। মুখের উপর ছড়িয়ে পড়া ঘন চুলগুলো কানের পিছে গুজে দিয়ে আদুরে আবেশে মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘুমের ঘোরেই অপ্রত্যাশিত স্নেহ আশকারা পেয়ে হালকা নড়ে চড়ে উঠল রাত্রি। এক হাতে গাল চুলকে আবারও শক্তপোক্তভাবে ঘাপটি মেরে ঘুমিয়ে পড়ল ধীরে ধীরে, যেন এই কোলটা তার নিজস্ব মালিকানার অন্তর্ভুক্ত। নাহিদা নিঃশব্দে হেসে ফেললেন। মেয়েটা যথেষ্ট সুন্দরী। প্রথম দিন একটু চটা স্বভাবের মনে হলেও কাল বেশ নম্র ভদ্রই মনে হয়েছে। পোশাক আশাকে বেশ শালীনতা আছে, কোনো উগ্রতা ছোঁয়া নেই। ওই দিন সে এত কিছু বলার পরও তেমন কোনো বেয়াদ্দপি করেনি। আবার রাতের বেলা তাকে এসির মতো ঘামতে দেখে নিজে থেকে গ্লাসে করে পানি এনে দিয়েছিল খাওয়ার জন্য। তাছাড়া যেই মেয়ে তার ছেলের জন্য মধ্যরাতে এইভাবে ছুটে আসতে পারে, তার প্রতি একটু নরম হওয়াই যায়। পারিবারিক আর্থিক খুঁতগুলো দেখেও না দেখার ভান করাই যায়। ভোরবেলা রাত্রিকে ঘুমের মাঝে ঢলে পড়তে দেখে তিনি নিজেই মাথাটা খুব সাবধানে কোলের ওপর টেনে নিয়েছিলেন। মেয়েটার ভেঙে আসা ক্লান্তিকর মুখটা তার মাতৃত্বে নাড়া দিয়েছিল খুব সহজেই। বাকি সব ভুলে সে আধঘুমন্ত রাত্রিকে সযত্নে ঘুম পাড়িয়েছিলেন কোলের মধ্যে। দরজা খুলে বেরিয়ে আসলো নিফরান। পরনের জামা কাপড় পাল্টাতে গিয়েছিল সে। টি শার্টে কেমন একটা মদের গন্ধ লেগেছিল, তাই রাত্রিকে জাগানোর আগে সেটা পাল্টে নেওয়াই শ্রেয় মনে হয়েছে। নয়তো মেয়েটা আবার কি না কি বলে ফেলে। নাহিদাকে জাগ্রত অবস্থা থেকে একটু বিব্রত বোধ করলো সে। মায়ের সাথে করা গতকালের আচরণে ভেতরে ভেতরে হাজারবার ক্ষমা চেয়ে ফেললেও মুখে এখনো পর্যন্ত কিচ্ছুটি বলতে পারেনি। কোথায় যেন বাজছে, কি যেন একটা আটকে দিচ্ছে বারবার। কাছাকাছি আসতেই বেশ অবাক হয় সে। মা রাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও সজাগ অবস্থায়। সে তো ভেবেছিল ঘুমের ঘোরে বোধহয় মেয়েটা ভুলে মায়ের কোলে চলে গেছে, তাই নাহিদার ঘুম ভাঙার আগেই রাতকে ঘরে নিয়ে যেতে এসেছিল সে। নাহিদা মেঝের দিকে চেয়ে আছে। নিভ্রানকে এদিকেই আসতে দেখে আরও একটু গুরুগম্ভীর হয় তার চেহারা। নিভ্রান ইতস্তত করল। নিজের মায়ের সামনে নিজেরই কেমন দম বন্ধ লাগছে। দ্বিধাগ্রস্ত গলায় ডাক দিল, রাত উঠুন। রাত্রির মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। নিভ্রানের ডাক তার কান পর্যন্ত পৌঁছায়নি। নাহিদা তখনও চুপচাপ ভাবলেশীন ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিভ্রান আবারও ডাক দিতে গেলেই সে গম্ভীর কণ্ঠে বলল, মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি, ঘুম ভাঙলে নিজেই উঠে যাবে, কারো ডাকতে হবে না। নিভ্রান কয়েকবার চোখ ঝাপটালো, কপাল কুঁচকে বোঝার চেষ্টা করলো মা কি সত্যি সত্যি এসব বলছে। ঠিক বিশ্বাস হচ্ছে না। এক রাতে এমন কি হয়ে গেল? তবুও মিহি প্রতিবাদ করলো সে। বলল, ঘরে যে ঘুমাক। নাহিদার মনটা যেন চুপসে গেল। ছেলে কি তাকে এতটুকু বিশ্বাসও করতে পারছে না? তার মা কি এতই খারাপ? মেয়েটা একটু তার কোলে ঘুমাতেও পারবে না? সে কি এতটাই অদম? পরিত্যাগের যোগ্য?
চোখ চিকচিক করে উঠল। ধরা গলায় বলল সে। আমি তো মেরে ফেলছি না ওকে, এখানে ঘুমালে কি সমস্যা? কেন? ওনা নোংরা মেয়ে, রাস্তার মেয়ে, এখানে তোকে শোভা পায় না। না চাইতেও বেশ উচ্চস্বরে কথা বলে ফেলল নিফরান। রাত্রির তন্দ্রা কেটে গেল নিমেষেই। দ্রুত চোখ মেলে নিজেকে নাহিদার কোলের ওপর আবিষ্কার করতেই বিমূঢ় হয়ে উঠল অবচেতন মন। নাহিদা ততক্ষণে হাত সরিয়ে নিয়েছে মাথা থেকে। রাত্রি উদ্বিগ্ন গতিতে উঠে বসল, বিচলিত কণ্ঠে বলল। আমি আসলে বুঝতে পারিনি আন্টি। নাহিদা নিঃসুপ। নিফরানের কথাগুলো আবার অনুশোচনার সাগরে ডুবিয়ে দিচ্ছে তাকে। আচ্ছা, তখন কেন সে ওসব বলল? এখন মনে হচ্ছে সে আসলেই খারাপ মানুষ। সমাজের গতানুগতিক চিন্তাধারা তার ভেতরের বিবেকটাকে গ্রাস করে ফেলেছে, অমানুষে পরিণত করে ফেলেছে। নিফরানের কথার পৃষ্ঠে কোনো কথা বলেই চুপচাপ সেখান থেকে উঠে গেলেন তিনি। তারপর ধীর পায়ে চলে গেলেন ঘরের ভেতরে। নিফরান আলগার চোখে একবার দেখে নিয়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল রাত্রির দিকে। দু হাত আড়াআড়িভাবে বুকের ওপর ভাঁজ করে চাপা রাগ নিয়ে বলল। আপনি না কোথাও যাবেন না? রাত্রি অপরাধী চোখে তাকালো। সোফা থেকে পা নামিয়ে বসে মিনমিন করে বলল। যাইনি তো না। চুপচাপ রুমে আসুন। আদেশি গলায় কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না নিফরান। রাত্রির দু হাতে চোখ ডলল। ছোট্ট একটা হাই তুলে দেওয়ালে লাগানো বড় ঘড়িটার দিকে তাকালো। সকাল 8:20। আজকে শুক্রবার, ভার্সিটি নেই, কিন্তু বিকেলের দিকে একটা টিউশনি আছে। তারা নেই তেমন, তবু এখানে থাকতে অস্বস্তিতে কাটা দিয়ে উঠছে। এই বাড়ির সব ঝামেলা যে তাকে ঘিরেই। নিশাত একবার ঘাড় উছালো। রাত্রিকে উদ্দেশ্য করে ম্যাজমেজে গলায় বলল। ওই সোফার বড় বালিশটা দেন তো আপু, এই ছোটটায় মাথা আটছে না। রাত্রি থতমতো খেয়ে উঠে দাঁড়ালো। নিশাদের ইশারা করা বালিশটা নিয়ে তার হাতে দিল। নিশাত মুচকি এসে কৃতজ্ঞতা জানালো। ঘুম ঘুম কণ্ঠেই বিড়বিড় করল। ও ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও একে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মাঝখান দিয়ে এদের পাড়াপাড়ি দেখতে দেখতে আমারই ঘুম পাচ্ছে না। তারপর একটু গলা বাড়িয়ে বলল। আপনি জলদি জানতো ভাইয়ার কাছে, নয়তো আবার চেঁচাতে চেঁচাতে আমার অবশিষ্ট ঘুমটুকু ধ্বংস করে দিবে। নিফরান ঘরের পর্দা সরিয়ে দিচ্ছিল। বৃষ্টি থেমে গেলেও বাচ্চা জগৎ তখনও ভিজে চুপচুপে। মেঘের ঘন পড়তে সূর্য দেখা দিতে পারছে না। মেঘ রৌদ্রের রেশারেশির জোরে আকাশের এক কোণে অলৌকিক একটা আলোকরশ্মির সরু রেখা সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে একটু পরেই যেন তার দুভাগ হয়ে আশ্চর্য কিছু বেরিয়ে আসবে ভেতর থেকে। রাত্রি ঢুকলো তখনই। চুপচাপ গিয়ে বসলো বিছানায়। মনটা একদম ভালো লাগছে না। মনে হচ্ছে এই মা ছেলের মধুর সম্পর্কের মধ্যে কাটা হয়ে বিঁধে আছে সে, একটা উটকো অসহ্য কাটা। অচিরে নিজেকে কেমন ঝামেলা মনে হচ্ছে। কেন সব ছেড়ে ছুড়ে এই লোকটাকে তার ভালোবাসতে হলো? সব অনুভূতি যে কেন এই লোকটার ওপরই আছড়ে পড়ল? এত ওপর নিচের কেন সমান হতে হলো? রাত্রির বিষণ্ণ চেহারাটা এক পলক দেখে ধীর পায়ে এগিয়ে এলো নিফরান। রাত্রির ঠিক সামনে হাঁটু গেড়ে বসলো। দু হাত নিজের হাতের মাঝে টেনে নিয়ে কোমল স্বরে বলল। মন খারাপ কেন? মা আবার বাজে কিছু বলেছে আপনাকে? না তো। বলে আটকে উঠল রাত্রি। লোকটা খালি নিজের মাকে ভুল বোঝে কেন? আবার তখন কিভাবে কথা বলল? নিফরান এক মনে তার হাত দুটো নাড়াচাড়া করে যাচ্ছে। রাত্রি একটু সাহস জুগিয়ে বলল। আপনি ওনার সাথে ওভাবে কথা বললেন কেন? নিভ্রান চমকালো না। রাত্রির হাত নাড়াচাড়া করতে করতেই নিচু গলায় বলল। আপনি জানেন না রাত, মা আপনাকে নিয়ে কত বাজে কথা বলেছে। রাত্রি দ্বিগুণ অস্থিরতা নিয়ে বলল। সে তো আমাকে নিয়ে এসছে, কিছু বলার হলে আমি বলবো। আপনি এমন ধমক দিয়ে কেন কথা বললেন? উনি কষ্ট পেলেন না? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মাথা ঠিক ছিল না। নিভ্রানের অকপট স্বীকারোক্তি। মেয়েটার গলায় একটা খ্যাপা খ্যাপা ভাব আছে, বোঝা যাচ্ছে। নাহিদার সাথে তার অমন ব্যবহার সে কিছুতেই মেনে নিতে পারেনি। রাত্রি আবার বলল। মাথা ঠিক ছিল না বলে এমন করবেন? আর আন্টির মাথায় ব্যান্ডেজ কেন? আপনি ওনাকে মেরেছেন? বাদ দিন ওসব। রাত্রি হাঁসফাঁস করে উঠল। লোকটা কি সত্যিই নিজের মাকে মেরেছে? কণ্ঠে জোর দিল সে। বলুন। নিভ্রান দৃষ্টি নামিয়ে ফেলল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। দেখুন, আমি শোপিস ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু সেটা মাকে উদ্দেশ্য করে নয়। মায়ের মাথায় লেগে যাওয়াটা নিতান্তই একটা দুর্ঘটনা, আমি বুঝিনি। রাত্রির মুখটা আপনা আপনি হা হয়ে গেল। অদ্ভুত বেদনায় নিংড়ে উঠল মন। তার নিজেরই খারাপ লাগছে। না জানি ওই মহিলাটার মন লেগেছিল, না জানি ওই মহিলাটার মনে কি লেগেছিল। নিজের ছেলে আঘাত করেছে, তার মাকে যদি সে নিভ্রানের জন্য আঘাত করত,
তবে তার মায়ের কেমন লাগতো। নাহিদা যে এখনো পর্যন্ত তাকে কিছুই বলেননি, এই তো ঢের। নিজেরই এক ছুটে বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করছে। অপরাধ বোধে শরীর নেতিয়ে আসছে, কণ্ঠ কাঁদো কাঁদো হয়ে এলো। বর্ণনাতীত যন্ত্রণা নিয়ে সে বলল, আপনি এমন কেন করলেন? আপনার মা না উনি? আমি তো পরে, আগে আপনার মা, তাই না? নিভ্রানের মলিন ঠোঁটের কোণায়ও হুট করেই এক টুকরো হাসি এসে হাজিরা দিয়ে গেল। সামনের বসা অতি সাধারণ মেয়েটা অসাধারণ সারলতার ঘন বর্ষণে সিক্ত হয়ে উঠল। এতক্ষণের রুক্ষ অশান্ত বেদনায় জর্জরিত মনটা। কি নিদারুণ কৌতুকবিহীন বাক্যগুলো। আমি তো পরে, আগে তো আপনার মা, তাই না? লুকানো হাসিটা ছোট করে চারপাশে ছড়িয়ে দিয়ে এক হাঁটুতে ভরতেই অর্ধেক উঠে গেল সে। রাত্রির বাম গালে শ্বাস নিয়ে হাত রেখে মাথাটা আলতো করে চেপে ধরল বুকের মধ্যিখানটায়। এত মায়ামাখাই দৃশ্যটা রাত্রি চুপ হয়ে গেল মুহূর্তেই। এই সময়টা, এই মুহূর্তটা, যখন যখন সে লোকটার বুকে মাথা রেখেছে, হাতে হাত বেঁধেছে, কাছাকাছি এসেছে, সে সবগুলো শুভক্ষণ তার গোনায় গোনায় মুখস্থ। নাম, তারিখ, স্থান সহ মুখস্থ। অজানা এক শান্তিতে আঁকি পল্লব নেতিয়ে গেল। বুঝে এলো চোখ। নিভ্রান মোলায়েম স্বরে বলল, তাই তো, মাই তো আগে। মাকে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি, বুঝলাম। কিন্তু মা যে আমার রাতকে ওসব বললো, তা কি ঠিক? রাত্রি চুপ করে রইল। সে জানে জবাবটা না, কিন্তু এই কথাটা বলে এখন নিভ্রানের রাগটা আরো চড়িয়ে দেওয়াটা সমীচীন মনে হলো না কিছুতেই। তার একটু চুপ করে থাকায় যদি মা ছেলের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যেতে পারে, তবে হোক না। এমন তো কোনো ক্ষতি হয়ে যাবে না তাতে। ভাবনার অকুল পাথারেই দরজায় খটখট শব্দ। নিভ্রান কিঞ্চিত বিরক্ত হলো। মেয়েটাকে একটু কাছে টানলেই যত বাধা এসে দূরে সরো ধ্বনিতে হট্টগোল শুরু করে দেয়। কি দুর্বিষহ! অনিচ্ছা সত্ত্বেও রাত্রিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। স্বাভাবিক কণ্ঠে দরজার ওপাশের মানুষটাকে অনুমতি দিল। আসো। দরজা ফাঁক হতেই নাহিদাকে দেখা গেল। চোখাচোখি হতে দৃষ্টি লুকিয়ে সন্তর্পণে বেড সাইড টেবিলের দিকে চলে গেল নিফরান। উল্টো দিকে ঘুরে উবু হয়ে ড্রয়ার খুলে অযথাই কিছু খোঁজার চেষ্টা করতে লাগলো। নাহিদা শ্বাস আটকে ঘরে ঢুকলেন। রাত্রি উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। চোখে মুখে মনোমস্তিষ্কে অস্বচ্ছতা। নাহিদা নিভ্রানের থেকে চোখ সরিয়ে রাত্রির দিকে তাকালেন। ঠান্ডা গলায় বললেন, তুমি নাস্তা করে যেও, আগে চলে যেও না আবার। রাত্রি বলার মতো কিছু পেল না। মাথা কাত করে সম্মতি জানাতেই চোখের ভাষায় কিছু একটা ইশারা করলেন তিনি। রাত্রি না বুঝে মাথাটা একটু এগিয়ে বিচলিত কণ্ঠে বলল, জি। নাহিদা নিভ্রানের দিকে তাকালেন। সেকেন্ডে আবার রাত্রির চোখে চোখ রাখলেন। এবার কিছুটা হলেও ইঙ্গিতটা বোধগম্য হলো রাত্রির। ভাষা ভাষা গলায় সে নিশ্চিত হওয়ার জন্য বলল, উনি খাবেন কিনা? নাহিদা অন্যদিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালেন। রাত্রি প্রচণ্ড ইতস্তত বোধ করল। সে কি বলবে এখন নিভ্রানকে? আপনার মা আমাকে খাইয়ে দিতে বলেছে, আমি কি আপনাকে খাইয়ে দেব? কেমন অদ্ভুত শোনা এসব। তবু মহিলাটা চেয়ে রয়েছে এক বুক আশা নিয়ে। মানা করার জো নেই। খানিক আমতা আমতা করে সে ঘাড় ফিরিয়ে ঘুরে পড়ল। আপনি তো গতকাল থেকে কিচ্ছু খাননি, এখন খাবেন না? নিভ্রান একটু সময় নিল, অতঃপর না তাকিয়ে ছোট্ট শব্দে উত্তর দিল, খাবো। নাহিদা মনে মনে প্রসন্ন ভঙ্গিতে হাসলেন। রাত্রি তার দিকে ফিরতেই প্রকাশ্য মিষ্টি করে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিভ্রান যেন হাঁফ ছেড়ে বাঁচল। তবে নিজের অস্বস্তিটা যাতে রাত্রি বুঝতে না পারে, তাই দ্রুত আলমারি থেকে জামাকাপড় বের করতে করতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি, আপনি এখানে বসুন। আমাকে ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। কেন? নিভ্রান শক্ত কণ্ঠে বলল। বলেছি তাই। রাত্রি থামল। মানুষটা খুব অল্পতে রেগে যায়। অন্য কেউ তাকে অযথা ধমকালে সে পাল্টা কত কথা শুনিয়ে দেয়, অথচ এর কাছে এলে সব যেন ধুলো পানি। ধমকে বোধহয় প্রেম ঝরে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিভ্রান বলল, আজ তো আপডে ভার্সিটি নেই, পড়াতে যেতে হবে কোথাও। বিকেলে 4টার দিকে। আচ্ছা। বলে আস্তে করে দরজাটা ভেতর থেকে আটকে দিল নিভ্রান। ডাইনিং টেবিলে অস্বস্তিশীল পরিস্থিতি। সবার চোখ মুখ ধীরস্থির। রাত্রি মাথা নিচু করে চুপচাপ মুখে খাবার তুলছে। তার পাশে বসেছে নাহিদা। বড়দের সামনে নিভ্রানের গা ঘেঁষে বসে যাওয়াটা কেমন যেন লজ্জা লাগছিল রাত্রির। তাই সে নিজে নাহিদার পাশে এসে বসেছে। নিভ্রান নিশাদ দুজন অপর পাশে। নওশাদ সাহেব বসেছেন চার কোণা টেবিলের একা রাখা চেয়ার দুটোর একটাই।
রাত্রি একদম কাছাকাছি। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেলে নওশাদ সাহেবই মুখ খুললেন। নাম কি তোমার? রাত্রি এক পলক তাকিয়ে ভদ্রভাবে উত্তর দিল। জি রাত্রি। নওশাদ সাহেব মাথা নাড়িয়ে আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই নিশাত কপাল কুঁচকাল। আপনার নাম তো রাত। রাত্রি হতবিহুল চোখে তাকালো। নিশাত তখনও ভ্রুকুচকে উত্তরের আশায় চেয়ে রয়েছে। রাত্রি সংকোচিত অঙ্গভঙ্গি দেখে নিভ্রানি আগ বাড়ালো। গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে বলল, ওটা আমি ডাকি, ওর ভালো নাম রাত্রি। নিশাত এমন ভঙ্গিতে মাথা নাড়ালো যেন খুব জটিল কিছু একটা বুঝে নিয়েছে। এর মধ্যেও বিদ্যমান মুখের ফিসেল মিটমিটি হাসিটা। নওশাদ সাহেব হালকা কেশে আবার বললেন, কলেজে নাকি ভার্সিটি? কোন ইয়ার? রাত্রি আগের মতোই বিনীত কণ্ঠে বলল, ভার্সিটি ফাইনাল ইয়ার। শুনলাম তোমার মা চট্টগ্রামে থাকেন। বেশি ব্যক্তিগত না হলে কারণটা বলা যাবে? রাত্রি অবাক হলো। লোকটাকে দেখে বেশ বদমেজাজি মনে হয়েছিল, কিন্তু কথাবার্তায় কি সুন্দর স্নেহশীল গোছানো সুশ্রীল ভাব। রাত্রির মন গলে গেল। জি অবশ্যই, চট্টগ্রামে আমার মামার বাসা। বাবা মারা বাবা মারা যাওয়ার পর থেকে মা ওখানেই থাকে। আমাদের বাসা চট্টগ্রামেই ছিল, কিন্তু মৃত্যুর পর বাবার বেশ কিছু জন থেকে বেশ কিছু ঋণ থেকে যাওয়ায় সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। নওশাদ সাহেব আচমকাই নিজের এক হাত রাত্রির মাথার উপর রাখলেন। আদর মাখা স্বরে বললেন, মন খারাপ করো না, মানুষের জীবনে কত কিছু হয়ে যায়। রাত্রি থতমত খেয়ে গেল। কোশমিন কালেও ভাবেনি লোকটা এত ভালো। অচিরেই মাথা নত করে ফেলল সে। মৃদু কণ্ঠে বলল, এখন আর মন খারাপ হয় না আঙ্কেল, সয়ে গেছে। নওশাদ সাহেব হাসলেন। মেয়েটাকে তার ভালো লেগেছে, বলতে গেলে খুবই ভালো লেগেছে। নিপটানের বিষয়ে কোনো কথা না বললেও এবারের ব্যাপারটা ভিন্ন। ছেলের পাগলামিতে একটা মেয়ে ঝামেলায় পড়ুক তা তিনি চাননি। সেই জন্য জীবনের প্রথমবারের মতো ছেলের এই ফ্ল্যাটে পা রেখেছেন। নয়তো এই কয়টা বছরে একবারও এখানে আসা হয়নি। জেদ বা চাপা অভিমানের রেস ধরেই হয়তো। রাত্রের মাথা থেকে হাত সরিয়ে নিলেন তিনি, বললেন, তুমি ঢাকা এসেছো কত বছর হলো? রাত্রির মনে হলো এই বাবা তুল্য লোকটাকে সব কিছু বলে দেওয়া যায় নির্দ্বিধায়, অকপটে। অথচ নিভ্রান নাকি এই আশ্চর্য সুন্দর পরিবারটা ছেড়ে এখানে একা থাকে। সে উত্তর দিল, জি 4 বছরের মতো। কলেজ পর্যন্ত ওখানেই পড়েছি, ভার্সিটিটা শুধু এখানে। ঢাকায় আসার 1 বছরের মাথায় বাবা চলে যান। আচ্ছা আচ্ছা, তুমি তো নিভ্রানের অফিসে জব নিলেই তো পারো। এত কষ্ট করে কি টিউশনি করানোর কি দরকার? আমি রাত্রিকে মাঝপথে চুপ করিয়ে নিভ্রান কঠোর গলায় বলে উঠল, ও টিউশনি করায়, এটা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই। অন্য কারোর? আমি তো সেভাবে বলিনি। নওশাদ সাহেবের বিস্মিত রাগী কণ্ঠস্বর। আরও একটা বড়সড় ঝগড়ার উৎপত্তি হতে দেখেই বুকটা ধরফর করে উঠল রাত্রির। এখানেও কেন্দ্রবিন্দু সে। তাদের কথা কাটাকাটিতে বাধা হয়ে সে দ্রুত বলল, আমি আসলে এভাবে কিছু করাটা পছন্দ করি না আঙ্কেল। জব যদি নিতেই হয় তবে অনার্সটা শেষ হোক, তারপর অ্যাপ্লাই করব। যোগ্যতা থাকলে তখনই হবে। নওশাদ সাহেব মনে মনে খুশি হলেন। বুঝতে পারলেন রাত্রি বিষয়টা এড়াতে যাচ্ছে। মেয়েটা বুদ্ধিমতী, বিচক্ষণ। তিনিও প্রসঙ্গ পাল্টিয়ে নরম গলায় বললেন, আজ তো শুক্রবার, তোমার তাড়া না থাকলে দুপুরে খাবারটা এখানেই করো, আমার ভালো লাগবে। রাত্রি মানা করতে পারল না। ছোট্ট করে সম্মতি দিল শুধু। মধ্যাহ্নের প্রহর পেরিয়ে যাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসছে পৃথিবীতে। সূর্যের আলো একটু একটু করে ঘুমিয়ে পড়ছে পশ্চিমা আকাশের কোণে। গড়িতে 3:25। অধৈর্য হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাত্রি। নিভ্রান শার্ট প্যান্ট নিয়ে সেই যে ঢুকলো ভেতরে, আর বেরই হচ্ছে না। 10 মিনিট বোধহয় হয়ে গেছে। চেঞ্জ করতে এত সময় লাগে ছেলে মানুষের? এমনি তার দেরি হয়ে যাচ্ছে। 4টের মধ্যে ওই বাসায় থাকতে হবে। ওয়াশরুমের দরজায় নক করার জন্য হাত বাড়াতেই খট করে শব্দ হলো। দরজা খুলে রাত্রিকে এইভাবে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল নিভ্রান। বলল, দেরি হবে না রাত, সময় মতোই পৌঁছে দিব। রাত্রি বোকা বোকা পায়ে সরে দাঁড়ালো। আকাশি রঙের ফুল হাতা শার্ট গায়ে বেরোলো নিভ্রান। হাতটা কোণী পর্যন্ত গোটানো। ঘন পশমে লেপ্টে থাকা পুরুষালী হাতটাই চোখ বাজছে বারবার। এক হাতে ঘড়ি পরার ঢংটাও বেশ লাগছে। নিজের চিরাচরিত লাজুক স্বভাবটাকে কোণায় চাপিয়ে রাত্রির সুন্দর চোখজোড়া বেশ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আয়নায় নিভ্রানকে। এক দৃষ্টির নিষ্পলক গতিতে আয়নার ভেতর দিয়ে মেয়েটার দিকে ধ্যান গেল নিভ্রানের।
রাত্রির চোখ তখন তার বুকের খোলা বোতাম দুটোর মধ্যিখানটাই। মনে হচ্ছে কেউ খুব করে কাবু করে ফেলেছে তাকে। চোখের পাতা নড়ছেই না। নিভ্রাণ প্রথমে কিছু বলল না,